আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন নতুন কিছু শর্ট কোশ্চেন নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, অংশীদারি চুক্তিপত্র হলো একটি অংশীদারি চুক্তিপত্র মৌখিকও হতে পারে অথবা লিখিতও হতে পারে, তবে লিখিতটাই বেশি শ্রেয়। যদি কোনো চুক্তি না থাকে তবে অংশীদাররা মুনাফা বন্টন করে কি করে? যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তবে অংশীদাররা সমান হারে মুনাফা বন্টন করবে। নাম্বার 3, লাভ ক্ষতি বন্টনের হিসাব কি? লাভ ক্ষতি বন্টনের হিসাব হলো এক ধরনের নামিক হিসাব অর্থাৎ নমিনাল অ্যাকাউন্ট। যদি একটি প্রতিষ্ঠানের নিট মুনাফা হয় 52,000 টাকা এবং অংশীদারেরা নিট মুনাফার ওপর 4% কমিশন পায়, তাহলে কমিশন বাদ দেওয়ার পর তবে অংশীদারদের কমিশনের পরিমাণ কত হবে? অর্থাৎ কোশ্চেনে বলেছে নেট প্রফিট 52,000 টাকা। কোশ্চেনে বলেছে যে নেট প্রফিট 52,000 টাকা আর কমিশন বলেছে 4% আফটার চার্জিং সাচ কমিশন। আফটার চার্জিং সাচ কমিশন। তো আমরা জানি যে আফটার চার্জিং সাচ কমিশন হলে সেক্ষেত্রে কমিশনের ভ্যালুটা বের করব 52,000 টাকা ইন্টু 4/104, যা ইন্টু 4/104 করে যে অ্যান্সার বেরোবে 2,000 টাকা, এটাই হবে আমার অ্যান্সার। আফটার চার্জিং সার্চ কমিশন বললে কত পার্সেন্ট হচ্ছে? 4%, অর্থাৎ 4/100 প্লাস 4। নেক্সট কোশ্চেন, সুনাম হলো, সুনাম অর্থাৎ গুডউইল কি? গুডউইল হলো এক ধরনের অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি। নেক্সট কোশ্চেন বলেছে, যদি একটি অংশীদারি প্রতিষ্ঠানের সঞ্চিতির পরিমাণ অর্থাৎ রিজার্ভ 6,000 টাকা, বলে দিয়েছে যে নেক্সট কোশ্চেন বলছে পার্টনারশিপ বিজনেসে সঞ্চিতি অর্থাৎ রিজার্ভের পরিমাণ বলেছে 6,000 টাকা এবং বিজনেসে পার্টনার আছে 3 জন, এ বি সি, এ বি সি, এবং তাদের রেশিও যথাক্রমে 3:2:1। তাহলে 6,000 টাকা যদি 3:2:1 হয় তাহলে প্রত্যেকে পাবে 3,000, 2,000, 1,000। এবার দেখি কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে বি আর সি একত্রে কত পাবে? বি আর সির একত্রে কত পাবে? 2 আর 1 যোগ করে বি আর সি একত্রে 3,000 টাকা পাবে, যেটা কিনা এ এর সমান। তার মানে কোশ্চেন অপশনগুলো জানতে চাই, প্রথমটা হচ্ছে এ এর দ্বিগুণ, না এ এর সমান, হ্যাঁ এ এর সমান, এই অ্যান্সারটি হবে। নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে, একটি অংশীদারি প্রতিষ্ঠানে দুজন পার্টনার আছে আর এবং এস এবং তাদের রেশিও ছিল 1:1। তো চলো শুরু করা যাক। একটি অংশীদারি প্রতিষ্ঠানে দুজন পার্টনার ছিল আর এবং এস এবং তাদের ওল্ড রেশিও ছিল 1:1। নতুন একজন পার্টনার অ্যাডমিট হলো যার নাম কিউ। নতুন পার্টনার অ্যাডমিট যার নাম কিউ এবং তার শেয়ার ছিল কত? 1/4। আমাকে জানতে চেয়েছে নিউ রেশিও কত। নিউ রেশিও জানতে চেয়েছে। তো আমরা জানি যে লেট টোটাল প্রফিট 1, তার মধ্যে নতুন পার্টনারের নাম কি? কিউ। কিউর শেয়ার কত এর মধ্যে? কিউর শেয়ার 1/4, তাহলে 1 থেকে 1/4 বাদ দিলে কত হয়? 3/4। যার মধ্যে এই এই যে 3/4 পড়ে রইল, 3/4 কার কার? আর এবং এস। আর এবং এস এর প্রফিট। তার মধ্যে আর এর শেয়ার দেখতে পাচ্ছি আগে ছিল 1:1 অর্থাৎ 1/2। আর এর আগে ছিল 1/2 ইন্টু 3/4। এই যে 3/4 যে অবশিষ্ট রইল তার মধ্যে 1/2 আর এর অর্থাৎ 3/8। এস এর হবে 1/2 ইন্টু 3/4 একই হবে 3/8। তার মানে আমাকে নিউ রেশিও যখন করব আর এস কিউ, আর এর 3/8, এস এর 3/8 আর কিউর কত ছিল? 1/4। নিচে 8 আছে, এখানে নিচে 8 আছে, এখানে 4 আছে, অর্থাৎ
তিনটেকে ইকুয়াল করতে গেলে এই কিউর নিচে যে 4 আছে 4 এর সঙ্গে 2 গুণ করব, নিচে 2 গুণ করা মানে উপরে 2 গুণ করতে হবে। তাহলে রেশিও হচ্ছে আমার 3:3:2। নিচে যে 8 আছে সবকটা 8 কেটে যাচ্ছে, 3:3:2। নেক্সট কোশ্চেন বলেছে একটি অংশীদারি প্রতিষ্ঠানে স্বপন, তপন এবং রাহুল অর্থাৎ তিনজন পার্টনার যে আছে তার নাম কি কি? স্বপন, তপন আর রাহুল, এবং তাদের শেয়ার ছিল যথাক্রমে 1/2, 1/3 আর 1/6। এবার এরকম 1/2, 1/3, 1/6 এটাকে রেশিওতে প্রকাশ করতে গেলে 2-3-6, 2-3-6 এর লসাগু কত? 6। সবকটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এই যে কাটাকুটি করলে যে অ্যান্সারটা বেরোচ্ছে 3:2:1। কোশ্চেনে জানতে চেয়েছে যদি তপন অবসর গ্রহণ করে তাহলে নতুন রেশিও কত হবে? যদি তপন তপন যদি বেরিয়ে যায় মানে 2 বেরিয়ে যাবে, তাহলে নিউ রেশিও কত হবে? নিউ রেশিও হবে 3:1। নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে অংশীদারি আইন 1932 অনুসারে অবসরপ্রাপ্ত অংশীদার অর্থাৎ রিটায়ারিং পার্টনার যত টাকা রেখে যায় তার উপর কত পার্সেন্ট সুদ দিতে হয়? বছরে 6% হারে সুদ দিতে হয়। নেক্সট কোশ্চেন বলেছে অবসরপ্রাপ্ত অংশীদারের সুনামের অংশ বাকি অংশীদারের মূলধনের হিসাবে মিলকরণ করা হয় কোন রেশিওতে? অর্থাৎ রিটায়ারমেন্ট করার সময় যে আমরা গুডউইল ট্রিটমেন্ট করি, সেই গুডউইল ট্রিটমেন্ট বলছে যে রিমেনিং পার্টনার আছে এবং তারা যে ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাডজাস্ট করে গুডউইলটা, সেটা কোন রেশিওতে করা হয়? গেনিং রেশিওতে। নিম্নলিখিত কোনটি যৌথ কোম্পানির বৈশিষ্ট্য নয়? অসীম দায়। ন্যূনতম মূলধন বলতে বোঝায় যেটা কিনা বিলিখিত মূলধনের কমপক্ষে সমান হবে বিলি করা শেয়ারের 90%। অনুমোদিত মূলধন বলতে বুঝি আমরা শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা। সসীম দায়বদ্ধ কোম্পানি লিমিটেড কোম্পানি 10 টাকা অভিহিত মূল্য অর্থাৎ ফেস ভ্যালু শাশ্বত শেয়ার ইকুইটি শেয়ার ইস্যু করলো, অর্থাৎ লিমিটেড কোম্পানি 10 টাকা ফেস ভ্যালুর ইকুইটি শেয়ার বিলি করলো, সেক্ষেত্রে অভিহিত মূল্য অর্থাৎ অভিহিত মূল্য মানে অর্থাৎ ফেস ভ্যালু মানে এখানে বোঝাচ্ছে নিবন্ধিত মূল্য। নেক্সট বলেছে শেয়ার বাজেয়াপ্তকরণ অর্থাৎ শেয়ার ফরফিচার অ্যাকাউন্টের যে বাড়তি ক্রেডিট ব্যালেন্স থাকে সেটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়? আমরা জানি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হয়। নেক্সট বলেছে ঋণপত্র হলো একটি বাহ্যিক দায়, বিলিখিত শেয়ার থেকে প্রাপ্ত অধিহার ব্যবহার করা হয় পূর্ণ প্রদত্ত বোনাস শেয়ার বিলি করার জন্য। অর্থাৎ ইস্যু অফ শেয়ার থেকে যদি কোনো প্রিমিয়াম প্রাপ্ত হয় সেই প্রিমিয়ামের টাকাটা ইউজ করা হয় ফুললি পেড আপ বোনাস শেয়ার ইস্যু করার সময়। নেক্সট বলেছে যদি কোনো 10 টাকা ফেস ভ্যালুর শেয়ারের 8 টাকা তলব করা যায়, ধরে নেওয়া হচ্ছে কোনো শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা এবং কল করা হয়েছে 8 টাকা এবং 6 টাকা আদায় করার পর ফরফিট হয়েছে, তখন শেয়ার মূলধনকে কত টাকা ডেবিট করতে হবে? আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে শেয়ার ফরফিচারের জার্নাল হলো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিটেড। এখানে শেয়ার ক্যাপিটাল কথাটির অর্থ হলো যতগুলো শেয়ার ফেল করেছে ইনটু মানি সো কলড আপ অর্থাৎ যত টাকা করে ডাকা হয়েছে। এখানে আমাকে বলেছে শেয়ার মূলধনকে কত টাকা ডেবিট করব, অর্থাৎ যত টাকা করে কল করা হয়েছে অর্থাৎ কলড আপ। এখানে কল করা হয়েছে কত টাকা? 8 টাকা, তাহলে এখানে অ্যান্সার হবে 8 টাকা। অংশীদারের উত্তোলনের উপর সুদ নির্ণয় করো যদি সে 1 বছর ধরে প্রতি মাসের প্রথমে 500 টাকা করে উত্তোলন করে এবং সুদের হার যদি বার্ষিক 6% হয়। এর অ্যান্সার হবে প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করলে বছরে করে 500 ইন্টু অর্থাৎ 6000 টাকা, এবং বলেছে
প্রতি মাসের প্রথমে অর্থাৎ শুরুতে করে, আমি আগেই জানি মাসের শুরুতে হলে যে কত হয় 6.5 হয়, পিরিয়ড 6.5 ডিভাইডেড বাই 12। এবার দেখতে হবে কত পার্সেন্ট যে টাকাটা যে ড্র করছে তার জন্য কোম্পানি অর্থাৎ পার্টনারশিপ ফার্ম কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করেছে। ইন্টারেস্ট চার্জ করেছে 6%, অর্থাৎ 6/100। এর অ্যান্সার হবে 195। এই রিলেটেড কিছু নোট বলে দিই। বলেছে কি, ডেট অফ উইথড্রল অর্থাৎ টাকা তোলার দিন, বলছে প্রতি মাসে যদি শুরুতে টাকা তোলে, প্রতি মাসের শুরুতে যদি টাকা তোলে সেক্ষেত্রে কত হবে, প্রতি মাসের শুরুতে টাকা তুললে সেক্ষেত্রে হবে 6.5/12। প্রতি মাসের মাঝে তুললে অর্থাৎ মিডিল অফ দ্য এভরি মান্থ, প্রতি মাসের মাঝে তুললে তখন হবে 6/12। প্রতি মাসের শেষে তুললে সেটা হবে 5.5/12। আচ্ছা, বিগিনিং অফ এভরি কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের শুরুতে তুললে সেটা হয়ে যাবে 7.5/12। মিডিল অফ দ্য কোয়ার্টার তুললে সেটা হয়ে যাবে 6/12। এন্ড অফ এভরি কোয়ার্টার তুললে সেটা হবে 4.5/12। বিগিনিং অফ দ্য হাফ ইয়ার হলে সেটা হবে 9/12। আর এন্ড অফ দ্য হাফ ইয়ার হলে সেটা হবে 3/12। এটা সব নোট করে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসতেই পারে। নেক্সট কোশ্চেন বলেছে A:B 3:1, C 1/4 হিসেবে পার্টনার নিযুক্ত হলো, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কি হবে। নেক্সট নোট, A আর B ওল্ড রেশিও ছিল 3:1, নতুন পার্টনার C তার শেয়ার ছিল 1/4। আমাকে জানতে চেয়েছে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে। যদি কোশ্চেনে নিউ রেশিও মেনশন করা না থাকে সেক্ষেত্রে ওল্ড রেশিওটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। ইফ নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন about new profit sharing ratio, so old ratio equal to sacrificing ratio, অর্থাৎ অ্যান্সার হবে 3:1। কোশ্চেন বলেছিল একজন অংশীদার কর্তৃক আনিত সুনাম বাবদ প্রিমিয়ামের জন্য জাবেদা দাখিলা লেখো। অর্থাৎ নিউ পার্টনার যখন বিজনেসে অ্যাডমিট করে তখন তাকে ক্যাপিটালের সাথে সাথে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ তাকে প্রিমিয়ামের টাকা আনতে হয়। তার জন্য জার্নাল কি হবে, সবাই জানি নতুন পার্টনার যখন বিজনেসে অ্যাডমিট হয় তখন ক্যাপিটাল পাশাপাশি যে গুডউইলের টাকা আনতে হয়, অর্থাৎ গুডউইলের যে প্রিমিয়ামের টাকা আনতে তার জন্য টাকা নিয়ে আসে জার্নাল হয়। তার টাকা নিয়ে আসছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কিসের জন্য টাকা নিয়ে আসছে, প্রিমিয়ামের বাবদ টাকা নিয়ে আসছে, অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেন বলেছে ওল্ড রেশিও 1:1, নিউ রেশিও 3:2, স্যাক্রিফাইসিং রেশিও লেখো। old ratio 1:1, new ratio 3:2 বলেছে স্যাক্রিফাইসিং রেশিও করো। আমরা সবাই জানি স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। প্রথম জন যদি হয় ওল্ড রেশিও কত, 1/2, 1 আর 1, তাই নিচে 2, 1/2, আর নিউ রেশিও 3:3, 3 3 6 2 8, 3/8। তো 2 আর 8 এর লসাগু করলে হয় 8, কে 8 4, 8 কে 8 1, 3, 1/8। পরের জন্য সেম হবে 1/8 মাইনাস 3/8, 1/8 মাইনাস 3/8 করলে 1/8ই হবে। অ্যান্সার হবে স্যাক্রিফাইসিং রেশিও 1:1।
নেক্সট বলেছে একটা জার্নাল এন্ট্রি লেখো, একজন অংশীদার অবসর গ্রহণ অর্থাৎ রিটায়ারমেন্টের সময় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির দাম 5,000 টাকা বেড়ে গেল। আমরা আগেই জানি যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে অ্যাসেটকে ডেবিট করতে হয়, অর্থাৎ প্ল্যান্ট বেড়ে গেছে 5,000 টাকা, প্ল্যান্টকে ডেবিট করবো, তাহলে ক্রেডিট হবে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেন বলেছে আদর্শ চলতি অনুপাত অর্থাৎ আইডিয়াল কারেন্ট রেশিওর কত? আইডিয়াল কারেন্ট রেশিও হলো 2:1। নেক্সট কোশ্চেন যে নিম্নলিখিত কোনটি সচ্ছলতার অনুপাত? দেনা মালিকানার অনুপাত হচ্ছে একটি সচ্ছলতার অনুপাত। লভ্যাংশ প্রদান করা হয় বিলিখিত মূলধনের উপর। একটি কোম্পানির উদ্বৃত্তবত্তা অর্থাৎ ব্যালেন্স শিটে সিকিউরিটি প্রিমিয়ামকে যেখানে দেখানো হয় সেটি কোথায়? ব্যালেন্স শিটের উদ্বৃত্তবত্তে সিকিউরিটি প্রিমিয়াম দেখানো হয় সঞ্চিত অর্থাৎ রিজার্ভ এবং সারপ্লাস হেডে। নেক্সট একটা অঙ্ক দিয়েছে যে নেট সেল 1,00,000 টাকা, গড় প্রাপ্য বিল ও দেনাদার অর্থাৎ অ্যাভারেজ বিল রিসিভেবল এবং ডেটার্স 10,000 টাকা এবং 40,000 টাকা হয়, তাহলে দেনাদারের আবর্তন কত? দেনাদারের আবর্তন অর্থাৎ ডেটার্স টার্ন ওভার রেশিও বের করার ফর্মুলা হলো ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স প্লাস বিলস রিসিভেবল। তো দেখা যাক কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলেছে 1,00,000 টাকা সেল এবং ডেটার্স 10,000 টাকা, বিল রিসিভেবল 40,000 টাকা। 1,00,000 টাকা সেলস, ডেটার্স 10,000 টাকা, বিল রিসিভেবল 40,000 টাকা, তাহলে 1,00,000 বাই 50,000, প্রকৃত অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 2। ডেটার্স টার্নওভার, যে কোনো টার্নওভার রেশিওর ইউনিট হয় টাইমস, অ্যান্সার হবে 2 টাইমস। স্থায়ী সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোন হেডে আসে? আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে হেড হয়, একটা অপারেটিং ক্যাশ ফ্লো, একটা ইনভেস্টিং ক্যাশ ফ্লো আর একটা ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো। তো অ্যাসেট বিক্রি করে অর্থাৎ ফিক্স অ্যাসেট বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় সেটা এক ধরনের ইনভেস্টিং ক্যাশ ফ্লো। কোশ্চেন জানতে চলতি দায়ের উদাহরণ, চলতি দায়ের উদাহরণ কি? রিটার্স, বিলস পেবেল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এক্সেট্রা। নেক্সট জানতে লাভ ক্ষতি বন্টন হিসাব খাত অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট হলো একটি নামিক হিসাব খাত। কোনো অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে কালান্তিক মুনাফা বন্টন করা হবে সমান অনুপাতে। সাধারণত অংশীদারি কারবারে অংশীদারি সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 20 জন। যদি একটি কারবারের একটা অঙ্ক দিয়ে, যদি একটি কারবারের নিট স্পর্শনীয় সম্পত্তি অর্থাৎ নেট ট্যাঞ্জিবল অ্যাসেট 1,20,000, প্রত্যাশিত মুনাফা অর্থাৎ এক্সপেক্টেড প্রফিট 24,000 টাকা, মূলধনের উপর স্বাভাবিক মুনাফার নর্মাল রেট অফ রিটার্ন 15%, তাহলে বিগত 3 বছরের ক্রয়ের ভিত্তিতে সুনামের মূল্য কত? শুরু করা যাক। বলেছে নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস 1,20,000, নর্মাল রিটার্ন দিয়েছে 15%।
তাহলে আমার নর্মাল প্রফিট হবে 1,20,000-এর 15%। 1,20,000 15% হলো 18,000 টাকা। নেক্সট বলেছে এক্সপেক্টেড প্রফিট 24,000 টাকা। তাহলে সেখান থেকে সুপার প্রফিট কত হবে? সুপার প্রফিট বের করার ফর্মুলা আমরা জানি এক্সপেক্টেড প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এক্সপেক্টেড প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এক্সপেক্টেড প্রফিট 24,000 টাকা, নর্মাল প্রফিট 18,000 টাকা। অ্যান্সার হবে 6,000 টাকা। তো গুডউইল সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার ফর্মুলা হলো সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেসেস। সুপার প্রফিট 6,000 আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে? 3 বছর। তাহলে 6,000 ইন্টু 3 18,000 টাকা। তাহলে বোঝা গেল কোশ্চেনে বলেছিল নেট ট্যাঞ্জিবল অ্যাসেট 1,20,000, অর্থাৎ এটাই এক ধরনের ক্যাপিটাল এমপ্লয়েড। নর্মাল রিটার্ন বলেছিল 15%, তাহলে আমার নর্মাল প্রফিট কত হবে? যত টাকা ট্যাঞ্জিবল অ্যাসেট ছিল তার 15% হচ্ছে আমার নর্মাল প্রফিট। আর এক্সপেক্টেড প্রফিট কোশ্চেনে ছিল 24,000 টাকা। এই এক্সপেক্টেড প্রফিট থেকে যদি নর্মাল প্রফিট বাদ দিয়ে দিই, যে অতিরিক্ত যে 6,000 টাকা হচ্ছে সেটাই আমার সুপার প্রফিট। তাহলে গুডউইল বের করার ফর্মুলা সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস। সুপার প্রফিট 6,000 আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস বলেছে 3, দুইটার মধ্যে মাল্টিপ্লাই করে দিলে যে 18,000 টাকা বেরোলো, এটাই আমার গুডউইল। এবার যদি সুপার প্রফিট নেগেটিভে বেরোয় তাহলে সেই কোম্পানি গুডউইল আর্ন করতে পারে না। নেক্সট কোশ্চেন বলেছে পি এবং কিউ হচ্ছে দুজন পার্টনার এবং তাদের রেশিও ছিল 5:3। নতুন পার্টনার আর, তার শেয়ার ছিল 1/5। তাহলে পি কিউ আর এর মধ্যে নিউ রেশিও কত হবে? একই হবে, কেন আগেই করালাম, আগের অঙ্কটাই করালাম। পি এবং কিউর নিউ রেশিও ছিল 5:3, সরি, পি এবং কিউর ওল্ড রেশিও 5:3 আর নতুন পার্টনার 1/5। পি কিউ আর এর মধ্যে নিউ রেশিও কত? ওই একই রকম ভাবে করতে হবে। ধরতে হবে টোটাল প্রফিট 1, নতুন পার্টনার আর ছিল 1/5, তাহলে 1 থেকে 1/5 বাদ দিলে কত হবে? 4/5। এই 4/5 যে প্রফিট পড়ে রইলো এটা পি আর কিউর, এই 4/5 যে পড়ে রইলো সেটা 5:3 তে পি এবং কিউ ভাগ করে নেবে এবং তারপর নিউ রেশিও করতে হবে। আগেই অঙ্ক করা আছে, অসুবিধা হলে আগের অঙ্কটা দেখে নিন। নেক্সট বলেছে এক্স এবং ওয়াই দুজন পার্টনার এবং তাদের রেশিও ছিল 5:3। জেড বিজনেসে যোগদান করেছে এবং তাদের নিউ রেশিও হয়েছে জেড যোগদান করার পর 4:3:3। এক্স এবং ওয়াই এর ত্যাগের অনুপাত কত? অর্থাৎ ওল্ড রেশিও বলে দিয়েছে 5:3, নিউ রেশিও বলেছে 4:3:3। স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। দুটোর মধ্যে ওল্ড থেকে নিউ বাদ দিলে একবার এক্স এর ওল্ড স্যাক্রিফাইসিং রেশিও করবো, একবার ওয়াই এর স্যাক্রিফাইসিং রেশিও করবো, হয়ে গেল। নেক্সট কোশ্চেন জানতে চেয়েছে একজন পার্টনার রিটায়ার করেছে এবং যখন রিটায়ার করেছে তখন ও সে ফার্মের কাছে পেত 1,20,000 টাকা এবং 10% হারে সুদ সহ এই অর্থ অর্ধবার্ষিক অর্থাৎ হাফ ইয়ারলি বছরে দুবার করে 4টি কিস্তিতে তাকে পরিশোধ করতে হবে। 2 বছরের মধ্যে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। তৃতীয় কিস্তি কত? একজন পার্টনার ছিল, রিটায়ারিং পার্টনার, এবং তার রিটায়ারমেন্টের দিনে তাই সে কত পেত কোম্পানির কাছে? 1,20,000 টাকা পেত এবং বলছে যতদিন না পর্যন্ত টাকা শোধ করতে পারবে তার উপরও 10% ইন্টারেস্ট নেবে হাফ ইয়ারলি এবং তাকে যে পেমেন্ট করা হবে 4টে ইনস্টলমেন্টে পেমেন্ট করা হবে।
তাহলে কত হবে? তো দেখো, যদি পার্টনার্স লোন অ্যাকাউন্ট খুলি, যে পার্টনার রিটায়ার করছে তার যদি লোন অ্যাকাউন্ট খুলি, তাহলে এরকম হবে। আমরা সবাই জানি লোন এক ধরনের লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে ক্রেডিটে আর লাইবিলিটি কমে ডেবিটে। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। ক্রেডিট সাইড বাড়ে, লাইবিলিটি বাড়বে ক্রেডিটে, লাইবিলিটি কমবে ডেবিটে। তাহলে ওর ডিউ কত ছিল? 1,20,000 টাকা। এখানে লিখলাম বাই ব্যালেন্স বিডি 1,20,000 টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করবে? 10%। ইন্টারেস্ট চার্জ করলে এখানে হবে বাই ইন্টারেস্ট 10% যদি হয় 1,20,000-এর ওপর 10% করলে 12,000 টাকা বছরে, হাফ ইয়ারলি বলেছে, তাহলে সেখানে আমার হয়ে যাবে 6,000 টাকা। এবং ওকে 4টে ইনস্টলমেন্টে শোধ করতে হবে। টাকা শোধ করছি, ফার্স্ট ইনস্টলমেন্ট যখন শোধ করছি তাহলে ওর লোনের অ্যামাউন্ট কমে যাবে, কমে গেলে ডেবিট। তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট 4টে ইনস্টলমেন্টে দিতে হবে। তারপর ওর কত ছিল? 1,20,000 টাকা। তাহলে 4টে ইনস্টলমেন্টে দিলে এক একটা ইনস্টলমেন্টে কত করে দিতে হবে? 1,20,000 ভাগ 4, 30,000 টাকা করে তো প্রতিটা ইনস্টলমেন্ট দিতেই হবে, প্লাস ইন্টারেস্ট। কারণ কোশ্চেনে বলেছিল টুগেদার উইথ ইন্টারেস্ট। তাহলে 6,000 টাকা ছিল ইন্টারেস্ট। তাহলে কত হলো? 30 আর 6 36,000 টাকা। তাহলে প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পর কত টাকা বাকি আছে? যদি দেখি 1,26,000 থেকে 36,000 বাদ দিলে তো হচ্ছে 90,000 টাকা। এখনো প্রথম ইনস্টলমেন্টের শেষে এটা বাকি আছে, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। তাহলে কত টাকা বাকি পড়ে আছে? 90,000 টাকা। তাই লিখবো বাই ব্যালেন্স বিডি 90,000 টাকা। আবার ইন্টারেস্ট দিতে হবে কারণ এখন 90,000 টাকা বাকি আছে। বাই ইন্টারেস্ট, তাহলে কি হবে? 90,000 টাকার উপর 10% ইন্টারেস্ট দিলে 9,000 টাকা হচ্ছে বছরে, কিন্তু হাফ ইয়ারলি, হাফ ইয়ারলিতে কত হয়ে যাবে? 4,500 টাকা। অ্যান্সার হবে 94,500। সেকেন্ড ইনস্টলমেন্ট যখন দেবে তখন কত দেবে? টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো, ইনস্টলমেন্টের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ওটা তো ফিক্সড, 1,20,000 টাকা দেবে 4টে ইনস্টলমেন্ট, প্রতিটা ইনস্টলমেন্ট 30,000 টাকা করে দেবে। 30,000 টাকা তো দেবেই প্রিন্সিপালটা, সাথে সাথে ইন্টারেস্ট দেবে 4,500, 34,500। 94,500 থেকে 34,500 বাদ দিলে কত পড়ে থাকছে? 60,000 টাকা। এটা হলো টু ব্যালেন্স সিডি। সেকেন্ড ইনস্টলমেন্ট হয়ে গেল। এবার থার্ড ইনস্টলমেন্ট লিখবো বাই ব্যালেন্স বিডি। কত ছিল? 60,000 টাকা ছিল ব্যালেন্স। আবার এর উপর আমাকে ইন্টারেস্ট দিতে হবে 10%, কারণ এখন এত টাকা বাকি আছে, এর উপর ইন্টারেস্ট দিতে 60,000 10%, বছরে 6,000 টাকা সুদ। তার মানে আমাকে তো হাফ হাফ মান্থ অন্তর অন্তর পে করছি, অর্থাৎ সরি হাফ ইয়ারলি অন্তর পে করছি। তাহলে 6,000-এর হাফ 3,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে বাই ইন্টারেস্ট 63,000 টাকা। টু ব্যাংক অ্যাকাউন্ট থার্ড ইনস্টলমেন্ট 30,000 টাকা তো আমাকে দিতেই হবে, তার সাথে আরো 3,000 টাকা ইন্টারেস্ট, তার 33,000 টাকা। আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল থার্ড ইনস্টলমেন্টে কত টাকা দিতে হবে? 33,000 টাকা। এটাই হবে আমার অ্যান্সার। তাহলে বোঝা গেল, কোনো পার্টনার যদি রিটায়ার করে এবং তার টাকাটা যতদিন না শোধ করা হবে সেটা লোন অ্যাকাউন্টে চলে যাবে, এবং লোনের টাকাটা যতদিন না শোধ করতে পারবে তার উপর ইন্টারেস্ট গুনতে হবে। তো প্রথমে পেত কত? 1,20,000 টাকা লোন ছিল, তার উপর বলেছিল 4টে ইনস্টলমেন্টে টুগেদার উইথ ইন্টারেস্ট শোধ করবে। অর্থাৎ 4টে ইনস্টলমেন্টে দিলে প্রতিটি ইনস্টলমেন্টের প্রিন্সিপাল হবে 30,000 টাকা, তার সাথে ইন্টারেস্ট যোগ করতে হবে। প্রথম বছর প্রথমে 1,20,000 টাকা ছিল, তার 10% হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেট করে হচ্ছে 6,000 টাকা। তার মানে কত টাকা পেমেন্ট করছে? 30,000 টাকা প্রিন্সিপাল আর 6,000 টাকা ইন্টারেস্ট, 36,000 টাকা পেমেন্ট করছে। ব্যালেন্স রইল 90,000 টাকা। এই 90,000 উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করে হলো আমার 4,500। এবার আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে কত? 30,000 প্রিন্সিপাল আর 4,500 ইন্টারেস্ট, 34,500। রইল 60, 60-এর উপর হাফ ইয়ারলি ইন্টারেস্ট 3,000 টাকা। এবার আমাকে এই যখন পেমেন্ট করবো থার্ড ইনস্টলমেন্ট, 30,000 টাকা প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট হচ্ছে 3,000, 33,000, এটাই আস্কিং ছিল। নেক্সট বলেছে এ বি সি
তিনজন পার্টনার ছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 5:4:3। চলো লেখা যাবে। এ বি সি তিনজন পার্টনার ছিল, তাদের রেশিও ছিল 5:4:3। এটা ছিল ওল্ড রেশিও। এবার বলেছে সি অবসর নিচ্ছে, অর্থাৎ সি রিটায়ার করছে। যে পার্টনার সি এ রিটায়ার করছে, লিখে দিলাম আর সি রিটায়ার করছে। নেক্সট বলেছে সুনাম বাবদ, অর্থাৎ গুডউইল বাবদ 9,000 টাকা তাকে ক্রেডিট করলো। যে পার্টনার রিটায়ার করছে তাকে তার গুডউইল টাকা মিটিয়ে দেয়, এবং তার গুডউইল ডিউ ছিল 9,000 টাকা, তাকে তার 9,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। বলছে সুনাম বাবদ কত পরিমাণ অর্থ এ এর মূলধন হিসাব খাতে ডেবিট করাবে। আগে আমরা জেনে নিই রিটায়ারমেন্টের সময় গুডউইল ট্রিটমেন্ট কি হয়। রিটায়ারমেন্টের সময় গুডউইল ট্রিটমেন্টের জার্নাল হলো, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে যেটা অ্যাডজাস্ট করতে হয়, তার জার্নাল হলো, আমরা সবাই জানি ক্যাপিটাল এক ধরনের লাইবিলিটি, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্সকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট ব্যালেন্সকে কমাতে গেলে ডেবিট করতে হয়। যে পার্টনার রিটায়ার করছে তার নাম সি, সি তার গুডউইলের টাকা পেয়ে যাচ্ছে, অর্থাৎ তার ক্যাপিটাল বাড়ছে, অর্থাৎ সি ক্যাপিটালটা কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সি ক্যাপিটাল ক্রেডিট করতে হবে। সাথে সাথে কারা দেবে এই টাকাটা মেটাবে, কারা, পুরনো পার্টনার, অর্থাৎ এ এবং বি। পুরনো পার্টনার বলি বা এক্সিস্টিং পার্টনার বলি, এরা টাকাটা মেটাবে। এদেরটা, তো এদের ক্যাপিটাল কমে যাচ্ছে, ক্যাপিটাল কমলে ডেবিট, এ অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট। সি কত ছিল, 9,000 টাকা। এবার এ কে কত দিতে হবে। আমরা জানি যে রিটায়ারমেন্টের সময় যে গুডউইল ট্রিটমেন্ট হয় সেটা গেনিং রেশিওতে ভাগ করতে হয়। রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্ট কোন রেশিওতে করতে হয়, গেনিং রেশিও। তো এই অঙ্কে গেনিং রেশিও কত হবে, সি বেরিয়ে গেছে, রইল 5 আর 4। এ আর বি এর মধ্যে গেনিং রেশিও 5:4। 9,000 টাকা সির, তাহলে 5 ভাগ করতে হবে, এখানে 5,000 টাকা, 4 ভাগ হবে 4,000 টাকা। তাহলে আমরা জানতে চাইছি এ কে কত ডেবিট করবো, অ্যান্সার হবে 5,000 টাকা। নেক্সট জানতে চেয়েছে ভারতীয় অংশীদারি আইনের 37 নং ধারা অনুযায়ী মৃত অংশীদারের প্রাপ্য অর্থের উপর ন্যূনতম প্রদেয় সুদের হার কত, 6%। আর এস টি একটি প্রতিষ্ঠানের অংশীদার 3:2:1। একটা বিজনেসে তিনজন পার্টনার ছিল, আর এস টি, যাদের রেশিও ছিল 3:2:1। 30 এপ্রিল 2013 তারিখে এস এর মৃত্যু হলো। কি বলেছে, 30 এপ্রিল 2013 এস ডায়েট, তারিখে এস ডায়েট করেছে। এবার বলেছে 31 ডিসেম্বর 2000 তারিখে প্রফিট হয়েছে 1,68,000। 31 ডিসেম্বর 31 ডিসেম্বর 2013 তারিখে বিজনেসের প্রফিট হয়েছে 1,68,000। এবার বলেছে এস এর ভাগ কত, এখানে এস এর ভাগ কত। তা আমরা যদি বলি 1,68,000 টাকা পুরো সারা বছরে প্রফিট হয়েছে, অর্থাৎ 12 মাসে প্রফিট হয়েছে, কিন্তু এস তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে 4 মাস তো বিজনেস করেছিল, তারপর তো মারা গেছে। তো 4 মাসে ওর প্রফিট কত, ইন্টু 4, এবং ওর ভাগ কত, এখানে 2 ভাগ, অর্থাৎ 3, 2, 5 আর 1, 6, 2 এর 6, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার বেরোচ্ছে 18,667। নেক্সট বলেছে সার্বজনীন যৌথ মূলধনী কোম্পানি ন্যূনতম সদস্য সংখ্যা কত, 7 জন। একটি কোম্পানির শেয়ার গ্রহীতাদের দায় হলো সীমাবদ্ধ। অনুমোদিত মূলধন বিলিখিত মূলধনের তুলনায় বেশি অথবা সমান হতে পারে। একটি 100 টাকা মূল্যের শেয়ারের জন্য আবেদনের অর্থ হবে কমপক্ষে 5 টাকা। শেয়ার আবন্টন হিসাব খাতটি হলো একটি ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত। 50,000 টাকা মূল্যের নেট সম্পত্তির বিনিময়ে 60,000 টাকা মূল্যের শেয়ার বিলি করা হলো,
অর্থাৎ কারোর থেকে 50,000 টাকার অ্যাসেট নিয়ে তাকে 60,000 টাকা শেয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে টাকাটা বেশি পেমেন্ট করা হয়েছে। এই যে অতিরিক্ত যদি 10,000 টাকা বেশি পেমেন্ট করা হয়েছে একে বলে গুডউইল, যদি কম পেমেন্ট করা হতো তাকে বলতো ক্যাপিটাল রিজার্ভ। এবার বলেছে কোম্পানি আইনের টেবিল এ অনুযায়ী অগ্রিম প্রাপ্ত তলবের উপর প্রদেয় সুদ অর্থাৎ কলস ইন অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট 6%, যদি এটা উল্টো বলি কলস ইন এরিয়ার উপর ইন্টারেস্ট 5%। ঋণপত্রের অর্থ ফেরত দিতে হয় নির্দিষ্ট মেয়াদান্তে। এবার বলেছে AS 26 অনুযায়ী কি ধরনের সুনাম বইতে দেখানো হয়? ক্রয় করা সুনাম বইতে দেখানো হয়। এই ছিল আজকে আলোচনা।